একটা পরিষ্কার রাস্তা, একটা যানজটহীন পরিষ্কার ফুটপাত, সত্যি কি এই চাহিদাটা খুব কঠিন? আপনি যদি বলেন যে আমি একটি খালি ফাঁকা ফুটপাত ধরে হেঁটে যেতে চাই, একটা যানজটহীন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে চাই, খুব বেশি কিছু চেয়ে ফেললেন নাকি? একেবারেই না। নমস্কার, গুড ইভিনিং, আমি ইলমাস সৈয়দ, আর আপনারা দেখছেন ধ্রুব সত্য। আর আজকের ধ্রুব সত্যের প্রথম প্রশ্ন, আপনাদের এই চাহিদা, আপনাদের এই 3 দশকের ফাঁকা ফুটপাতের চাহিদা কেন বারবার অগ্রাহ্য করা হয়েছে? কেন বারবার এই চাহিদাকে দমিয়ে রাখা হয়েছে? কার স্বার্থে? কাদের স্বার্থে? কারা দমিয়ে রাখল? 3 দশক ধরে আপনারা রাজনীতির শিকার হয়েছেন। 3 দশক ধরে যতবার আপনারা প্রশ্ন করেছেন কেন আপনারা ফুটপাত দিয়ে হাঁটতে পারবেন না, ততবার আপনাদের বোঝানো হয়েছে এর সঙ্গে রাজনীতি জড়িয়ে রয়েছে। কি সেই রাজনীতি? কারা করলো সেই রাজনীতি? বাংলার বুকে দাঁড়িয়ে এই ফুটপাতের রাজনীতি কোন কোন নেতারা, কোন কোন দল করে গিয়েছে? আসুন আজ ধ্রুব সত্যে সেই সত্যিটাই দেখি। এই সত্যিটা দেখতে গেলে আপনাদের পিছিয়ে যেতে হবে আজ থেকে অনেক অনেক বছর আগে। 1996 সালের নভেম্বর মাসের একটি রাত, মধ্যরাত। রাত তখন ঠিক 12টা। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম জ্যোতি বসু, সুভাষ চক্রবর্তী, তিনি রাজ্যের নেতা, রাজ্যের মন্ত্রী। সেই সময় মধ্যরাতে শুরু হলো কলকাতার ফুটপাত দখল মুক্ত করার অভিযান, যার পোশাকি নাম ছিল অপারেশন সানশাইন। পুলিশ, সশস্ত্র বাহিনী দিয়ে এক নিমেষে হকারদের সরিয়ে ফেলা হলো গড়িয়াহাট থেকে শুরু করে শিয়ালদা, প্ল্যানেট, ধর্মতলা, রাসবিহারী চত্বর থেকে। ফুটপাত পরিষ্কার হলো, কিন্তু সেই ফুটপাত পরিষ্কার রাখা গেল না। বামেরা ব্যর্থ হলো, চূড়ান্ত ব্যর্থ হলো। কেন জানেন? কারণ একজন মহিলা সেদিন রাস্তায় নেমেছিলেন হকারদের হয়ে, এবং তারপর থেকে বাংলার, কলকাতার সমস্ত ফুটপাত বেআইনি দখলদারদের কবজায় চলে যায়। কি হয়েছিল অপারেশন সানশাইনে? নভেম্বরের সেই মধ্যরাতে এমন কি ঘটেছিল যে বাংলার রাজনীতির অভিমুখ চিরকালের জন্য বদলে গেল? দেখুন। সময়টা 1996-এর নভেম্বর। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে একটি বড় মাপের উচ্ছেদ পরিকল্পনা কার্যকর করে, যার নাম দেওয়া হয় অপারেশন সানশাইন। গড়িয়াহাট, হাতিবাগান, নিউ মার্কেট, এসপ্ল্যানেডের মতো শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকাগুলি থেকে একযোগে সরানো হয় হাজার হাজার ফুটপাত ব্যবসায়ীকে। প্রশাসনের দাবি ছিল শহরকে যানজট ও অবৈধ দখলমুক্ত করে ঢেলে সাজানো হবে। রাতারাতি গুঁড়িয়ে দেওয়া হয় লক্ষাধিক হকারের রুটি রুচি। পুনর্বাসনের কোনো সুনির্দিষ্ট রূপরেখা আগে থেকে তৈরিই ছিল না বলেই অভিযোগ ওঠে। হকারদের সংগঠিত প্রতিরোধ গড়ে ওঠে হকার সংগ্রাম কমিটির ব্যানারে, যার অন্যতম মুখ ছিলেন শক্তিমান ঘোষ। রাজনৈতিক ও সামাজিক চাপে ক্রমশ পিছু হটতে বাধ্য হয় প্রশাসন, আর ধীরে ধীরে হকাররা আবার ফিরে আসতে শুরু করেন পুরনো জায়গাতেই। চূড়ান্তভাবে ব্যর্থ হয় এই অভিযান, আর এই ব্যর্থতা বামফ্রন্টের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে এমন ধাক্কা দেয় যে তারপর থেকে কোনো সরকারই সহজে ফুটপাত নিয়ে কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার সাহসই দেখায়নি বহু বছর। বামেদের এই ব্যর্থতাই বাংলার রাজনীতির অভিমুখ বদলে দেয়। ধ্রুব সত্য বলছে সেই ব্যর্থতা থেকেই জন্ম হয়েছিল একটি নতুন রাজনৈতিক শক্তি। সেই সময় তৎকালীন বিরোধী নেত্রী বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কংগ্রেসে। তিনি পথে নেমেছিলেন হকারদের সঙ্গে। কেন? কারণ সেই সময় তিনি চেয়েছিলেন বামেদের রুখবেন রাজনৈতিকভাবে হকারদের পাশে থেকে। শক্তিমান ঘোষ হকার, তিনি সেই সময় শুরু করেন হকার সংগ্রাম মঞ্চ। কি এই হকার সংগ্রাম মঞ্চ? অপারেশন সানশাইনের পর এই হকার সংগ্রাম মঞ্চ হকারদের নিয়ে ইউনাইটেড হয় এবং রাজনীতিতে নামে, এবং সরাসরি তাদের অ্যালিজেন্স, তাদের রাজনৈতিক মতাদর্শ শিফট করে দেয় মমতা ব্যানার্জির দিকে। মমতা ব্যানার্জি কি করলেন? মমতা ব্যানার্জি শক্তিমান ঘোষদের মতো নেতাদের হাত ধরে, তাদের ত্রাতা হয়ে নিজের রাজনৈতিক বেস একের পর এক বানাতে শুরু করলেন, এবং তারপর 1999 সালে গিয়ে তিনি শুরু করলেন তৃণমূল কংগ্রেস। বাংলায় একটি নতুন রাজনৈতিক পার্টি জন্ম নিল। সেই নতুন রাজনৈতিক পার্টি জন্ম নেওয়ার পর থেকেই শক্তিমান ঘোষেরা কিংবা এই হকার ইউনিয়নের সাপোর্ট বকলমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিল। শক্তিমান ঘোষরা দেখলো মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ক্ষমতায় আনা যায়, তাহলে তাদের এই বেআইনি দখলদারি
রীতিমতো রমরমিয়ে বুক ফুলিয়ে করা সম্ভব, এবং এটাই হয়েছিল। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের বাম শাসনকে ফেলে দিয়ে রাজ্যের মসনদে বসলেন। আর তারপর থেকে শুরু হলো একটি অদ্ভুত জামানা, যে জামানায় আমার আপনার দাবি ছোট হয়ে গেল। আমার আপনার ফুটপাতে হাঁটার দাবি রীতিমতো শেষ করে দেওয়া হলো, আর ফুটপাত চলে গেল দখলদারদের কবজায়। তৃণমূলের জামানায় নিয়ন্ত্রণহীনভাবে বৃদ্ধি পেল ফুটপাত এবং রাস্তা দখল করে হকারদের দৌরাত্ম্য। দেখুন, 2014 সালের কেন্দ্রীয় স্ট্রিট ভেন্ডার্স আইন কার্যকর হওয়ার পর রাজ্যে টাউন ভেন্ডিং কমিটি গঠনের কথা ছিল, যারা হকার সমীক্ষা ও লাইসেন্সিং তদারকি করবে। কিন্তু বাস্তবে কলকাতা পুরসভার টাউন ভেন্ডিং কমিটির কার্যকর সমীক্ষা এবং লাইসেন্সিং প্রক্রিয়া বছরের পর বছর ঝুলে থাকে। 2017 ও 2019 সালে হকার সমীক্ষার উদ্যোগ নেওয়া হলেও তা সম্পূর্ণ রূপায়িত হয়নি বলেই অভিযোগ। এই সময়ে গড়িয়াহাট, নিউ মার্কেট, এসপ্ল্যানেড, সল্টলেক ও বেহালার মতো এলাকায় ফুটপাত দখল ঘিরে ধীরে ধীরে রাস্তার একটা বড় অংশেও ছড়িয়ে পড়ে। কলকাতা ট্রাফিক পুলিশের একাধিক অভ্যন্তরীণ রিপোর্টে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট সূচকের অবনতির কথা উঠে আসে, যার একটি বড় কারণ হিসেবে চিহ্নিত হয় ফুটপাত ও রাস্তা দখল। এই পর্বে শক্তিমান ঘোষের নেতৃত্বাধীন হকার সংগঠন রাজ্য রাজনীতিতে আরও সংগঠিত ও প্রভাবশালী হয়ে ওঠে এবং সরকারের সঙ্গে তাদের সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হতে থাকে। সামগ্রিকভাবে প্রশাসনিক কড়াকড়ির বদলে রাজনৈতিক সমঝোতার পথ বেছে নেওয়া হয়, কারণ ফুটপাত তখন হাঁটার জায়গা নয়, তা হয়ে ওঠে একটি স্থায়ী ও সুরক্ষিত ভোট ব্যাংক। বছরের পর বছর ধরে এই নিয়ন্ত্রণহীন দখলদারি বাড়তেই থাকে। গোটা ফুটপাত হকারদের কবলে, রাস্তার অধিকাংশ হকারদের কবলে। আমজনতা হাঁটতে পারে না, আমি আপনি হাঁটতে পারি না। নাগরিক দাবি উঠতে শুরু করলো, ফুটপাত থেকে হকার সরাও। 2024 সালের জুন মাসে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আর হকারদের এই নেক্সাস বদলে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করে ফেললেন, হকার সরতে হবে, হকার সরাতে হবে, ফুটপাত রাস্তা দখল মুক্ত করতে হবে। 2024 সালের জুন মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর একটা বুলডোজার মুভমেন্ট শুরুও হয়, কিন্তু রাতারাতি সেই মুভমেন্ট বন্ধ হয়ে যায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন এই মুভমেন্ট করা মানে তিনি তার নিজের রাজনীতির বাইরে যাচ্ছেন। অতএব আমার আপনার আম জনতার দাবি চলে গেল পেছনের সারিতে, হকার আর ভোট ব্যাংকের রাজনীতি হয়ে উঠল প্রধান মূল কারণ। তখন থেকে নতুন রাজনীতির শুরু। দেখুন, 2024-এর শুরুর দিকে কলকাতা হাইকোর্টে ফুটপাত ও রাস্তা দখল নিয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয় এবং আদালত রাজ্য প্রশাসনের কাছে দখল মুক্তকরণ নিয়ে রিপোর্ট তলব করে। এই প্রেক্ষাপটে 2024-এর জুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার নির্দেশ দেন প্রশাসনকে। কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে রাজ্য জুড়ে আচমকা উচ্ছেদ অভিযান শুরু হয়। মেয়র ফেরহাদ হাকিমের নেতৃত্বে পুরসভা প্রশাসনিক স্তরে অভিযানের রূপরেখা তৈরি করে। গড়িয়াহাট, হাতিবাগান, নিউ মার্কেট ও এসপ্ল্যানেডের মতো ঠিক সেই এলাকাগুলিতেই ফের অভিযান চলে, যেখানে 1996 সালে অপারেশন সানশাইন হয়েছিল। শক্তিমান ঘোষের নেতৃত্বাধীন হকার সংগঠন এই অভিযানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবং প্রশ্ন তোলে যে হকারদের সমর্থনে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার শীর্ষে পৌঁছেছিলেন, তাদের বিরুদ্ধেই কেন নামলো তার নিজের সরকারের বুলডোজার? এই স্ববিরোধী পদক্ষেপ তৃণমূলের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে প্রবলভাবে নাড়িয়ে দেয় এবং আসন্ন নির্বাচনী রাজনীতিতে এই বিষয়টি একটি বড় প্রচারের অস্ত্র হয়ে ওঠে বিরোধীদের হাতে। হাইকোর্ট থেকে শুরু করে দেশের সুপ্রিম কোর্ট বারবার বলেছে ফুটপাত আপনার মৌলিক অধিকারের মধ্যে পড়ে, এটা আপনার অধিকার। আপনি একটি ক্লিয়ার ফুটপাত দিয়ে হেঁটে যাবেন, এটা কোনো সোনার পাথর বাটি নয়। এই চাওয়াটা, এই আপনাদের এই দাবি অত্যন্ত অত্যন্ত বাস্তবসম্মত, কিন্তু বারবার আপনাদের এই দাবি নিয়ে রাজনীতি হয়েছে। রাজনীতি করেছেন তারাই যারা কখনো কখনো এসে বুঝতে পেরেছেন আপনাদের দাবিগুলো যুক্তিসম্মত, তবু উপায় নেই, ভোট ব্যাংকের রাজনীতি। 2026-এর মে মাস, এবছরের মে মাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেও টাটা বাই বাই বলতে হবে, কারণ লাগাম ছাড়া দুর্নীতি এবং মানুষের ক্ষোভ। ভারতীয় জনতা পার্টির সরকার শপথ নিল বাংলায়, মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। তিনিও এসে প্রথমেই বললেন হকার মুক্ত ফুটপাতের কথা,
মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তার গলাতেও শোনা গেল হকার মুক্ত ফুটপাতের কথা, এবং আসার পর এই মর্মে কাজও শুরু করলো এখানকার তৎকালীন কিংবা এই মুহূর্তে যারা প্রশাসনে রয়েছে কর্তারা, সেই শাসক দল। বিজেপির জামানায় আবার একবার শুরু হলো হকার তোলার অভিযান কিংবা আম জনতাকে তাদের হক পাইয়ে দেওয়ার অভিযান। নতুন সরকারের উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর দিনই এসপ্ল্যানেড থেকে সুবোধ মল্লিক স্কয়ার পর্যন্ত দেখা যায় এক বিশাল প্রতিবাদ মিছিল। মিছিলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশে সেই পুরনো পরিচিত মুখ হকার নেতা শক্তিমান ঘোষ। ঠিক 1997 সালের মতোই এবার বিরোধী আসনে বসে তিনি হকারদের পক্ষে পথে নামলেন। তৃণমূল নেতৃত্বের তরফে অভিযোগ তোলা হয় পুনর্বাসনের পর্যাপ্ত ব্যবস্থা না করেই দ্রুততার সঙ্গে উচ্ছেদ চালানো হচ্ছে, যা বহু পরিবারের রুটি রুজিকে সরাসরি সংকটে ফেলছে। শক্তিমান ঘোষ নতুন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে বর্তমান উচ্ছেদ অভিযানের সঙ্গে তুলনা টানেন 1996 সালের অপারেশন সানশাইনের এবং দাবি করেন এই অভিযানও শেষ পর্যন্ত একইভাবে ব্যর্থ হবে। নতুন সরকারের তরফে পাল্টা বক্তব্য রাখা হয়, আইন ও আদালতের নির্দেশ মেনেই এই অভিযান চলছে এবং অতীতে যারা প্রশাসনিক নিয়ম উপেক্ষা করেছেন তাদের এখন আইনের কথা বলাটা রাজনৈতিক সুবিধাবাদ ছাড়া কিছুই নয়। সব মিলিয়ে চরিত্রগুলো এক, চিত্রনাট্য এক, সংলাপও প্রায় একই, শুধু বদলে গেছে ক্ষমতা আর বিরোধী আসনের চেয়ারগুলো। ঠিক যখন ভারতীয় জনতা পার্টি আপনার অধিকারের কথা বলা শুরু করলো, দখলমুক্ত ফুটপাতের জন্য অভিযান শুরু করলো, তখন আবার রাস্তায় নামলো দুজন চেনা মুখ, শক্তিমান ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2024 সালে নিজে বলেছিলেন ফুটপাত দখলমুক্ত করতে হবে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার হকারদের পাশে নিয়ে রাস্তায় নামলেন 2026 সালে জুন মাসে। কেন বলুন তো? ওই রাজনীতি। আর এই রাজনীতি শুরু হতে না হতেই কলকাতার আম নাগরিকদের ভাগ্য আবার 30 বছর আগের এক মধ্যরাতের ভাগ্যচক্র, এক মধ্যরাতের ভণ্ডামিতে পিছিয়ে গেল। 30 বছর পিছিয়ে গেল আমার আপনার দাবি। রাজনীতির দল বদলায়, রাজনৈতিক দল বদলায়, শাসক বদলায়, অপোজিশন বদলায়, কিন্তু আমার আপনার দাবি সেটা সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকে। আপনার সেই মৌলিক অধিকার ফুটপাত দিয়ে হাঁটার সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। শাসকরা বদলে গেছে, তাদের চেহারা বদলে গেছে, কিন্তু আমাদের মূল দাবি বদলায়নি। 30 বছর পরেও আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই দাঁড়িয়ে রয়েছি। যখন বামেরা শুরু করেছিল হকার উচ্ছেদ, তখন বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর 2024 সালে তিনি শুরু করলেন হকার উচ্ছেদ আমজনতার দাবি মেনে, বাধা হয়ে দাঁড়ালো তার দলের একাংশ। তারপর 2026 সালে যখন ভারতীয় জনতা পার্টি হকার উচ্ছেদ শুরু করার চেষ্টা করছে, তখন আবার বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বামেরা, যারা নিজেদের শাসনকালে এই একই নীতি, এই একই পন্থা নিয়েছিল। কেন জানেন? কারণ বুঝতে পেরেছিল এটা মানুষের মৌলিক অধিকার। সুপ্রিম কোর্ট বলছে, হাইকোর্ট বলছে, নিশ্চয়ই এই অধিকারের বৈধতা আছে। বারবার হার মানে তারা একমাত্র রাজনৈতিক প্রেসারে। কিন্তু 2026 সালে দাঁড়িয়েও কি এটা হবে? আম জনতা কি বলছে, নাগরিক সমাজ কি বলছে, এবং তার থেকেও বড় কথা যারা বৈধ দোকানদার তারা কি বলছে? সত্যি কি তারা ফুটপাতকে রাজনীতির আঙিনাতেই রেখে দিতে চায়, নাকি 30 বছর পরেও আম জনতা, আম নাগরিকের দাবি সেই একই, দখল মুক্ত ফুটপাত চাই? 3 দশকে 3টি ভিন্ন সরকার, ভিন্ন নেতৃত্ব, কিন্তু ফুটপাত সমস্যা মোকাবিলার ধরনে একটা আশ্চর্য মিল লক্ষ্য করা যায়। বামফ্রন্ট চেষ্টা করেছিল আকস্মিক বল প্রয়োগে, যা রাজনৈতিকভাবে বুমেরাং হয়েছিল। তৃণমূল বেছে নিয়েছিল দীর্ঘমেয়াদী রাজনৈতিক সহনশীলতার পথ, যা শেষ পর্যন্ত সমস্যাকে আরো জটিল করে তুলেছিল। আর ক্ষমতার শেষ পর্বে এসে নিজেরাই আকস্মিক ইউটার্ন নিতে বাধ্য হয়েছিল। আর নতুন বিজেপি সরকার বেছে নিয়েছে আদালত তত্ত্বাবধানে দ্রুত অভিযানের পথ, যদিও পুনর্বাসন ও দীর্ঘমেয়াদী বাস্তবায়ন এখনো পরীক্ষার মুখে।
3 দশকের এই ঘটনা প্রবাহ থেকে একটা বিষয় জলের মতো পরিষ্কার, নাগরিক সমাজ সব সময় মুক্ত ফুটপাত চায়, কিন্তু রাজনীতি বারবার তার মাঝে প্রাচীর হয়ে দাঁড়ায়। কারণ সরকার এবং রাজনৈতিক দলগুলো এই সমস্যার স্থায়ী সমাধান চায় না। ক্ষমতায় থাকলে প্রশাসনিক নিয়ম দেখানো, বিরোধী আসনে বসলেই মানবিকতার দোহাই দেওয়া, এই চক্রাকার রাজনৈতিক ভণ্ডামির জেরে সাধারণ নাগরিকের মুক্ত ফুটপাতের স্বপ্ন চিরকালই অধরা থেকে যায়। 3টে দশক, 3টে সরকার, একই চিত্রনাট্য। ক্ষমতায় থাকলে, সরকারে থাকলে তখন এটা দাবি, এটা দরকার, এটা নিয়ম। আর যেই অপোজিশনে, তক্ষুনি বদলে যায় সব নিয়ম কানুন। তখন এরা কি খাবে, এরা তো সর্বহারা, এদের পেটে লাথি পড়ে যাবে, এই বলে অপোজিশনের রাজনীতি শুরু হয়। কিন্তু এই রাজনীতির আড়ালে আমার আপনার আম জনতার দাবি একটু একটু করে ধুঁকতে থাকে এবং অন্যায্য দখলদারদের হাতে আমাদের ফুটপাতগুলো চলে যায়। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, বারবার লাগাতার আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেছেন যে এদের পেটে লাথি কেন মারছেন। কেউ লাথি মারছে না, কেউ লাথি মারছে না। মহামান্য সুপ্রিম কোর্ট, মহামান্য হাইকোর্ট এবং 2014 সালের সেই আইন বলছে করুক, স্ট্রিট ভেন্ডিং করুক, স্ট্রিট ভেন্ডিং অ্যাক্ট আছে, কিন্তু নিয়ম মেনে করুক। ফুটপাতের 2/3 জায়গা ছেড়ে রেখে করুক, যাতে সেই 2/3 জায়গা থেকে আমজনতা হাঁটতে পারে। কিন্তু দেখুন, আমাদের সামনে যে ছবি এসছে, সেই ছবিতে গোটা ফুটপাতই দখল হয়ে গিয়েছে। বলা হচ্ছে যারা স্ট্রিট ভেন্ডিং করে কিংবা যারা হকার, তারা কোনো স্থায়ী স্ট্রাকচার কিংবা পার্মানেন্ট স্ট্রাকচার বানাতে পারবেন না। অতএব দেখুন, কোনো কোনো ফুটপাত ধরে তো রীতিমতো বাজার বসে গেছে। কংক্রিটের ফ্রেম, মাথার উপর শেড, ইলেকট্রিকের লাইন, কখনো সিএসসি থেকে, কখনো রাজনৈতিক নেতাদের পার্টি অফিস থেকে, কখনো আবার কিছু অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে, যারা মাসের পর মাস এই ইলেকট্রিক লাইন দেওয়ার জন্য টাকা গোনেন। এই সমস্ত কিছুই কি সম্ভব হতো প্রশাসনিক মাথায় হাত না থাকলে? পুলিশের একাংশ যদি এদের কাছ থেকে ঘুষ না নিত তাহলে? শক্তিমান ঘোষরা আবার পথে নামছেন, হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। এই সরকারকে হুঁশিয়ারি দিচ্ছেন যে আবার অপারেশন সানশাইন হবে। বিশ্বাস হচ্ছে না? দেখুন, আমরা স্টিওরে আছি, আমাদের হকারদের উপর যদি আক্রমণ হয়, উচ্ছেদ করে, আমরা 96 সালে যেভাবে লড়াই করেছিলাম অপারেশন সানশাইনের বিরুদ্ধে, একইভাবে মানুষকে নিয়ে, আমাদের খদ্দেরকে নিয়ে, আমাদের পশ্চিম বাংলায় বুদ্ধিজীবী, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সমস্ত মানুষকে সাথে নিয়ে আমরা এই লড়াই করব। 1 অগাস্টের বক্তব্য শোনালাম হকার ইউনিয়নের সেই শক্তিমান ঘোষ, যিনি 1997 সালে কলকাতার ফুটপাতগুলোকে দখলমুক্ত হতে দেননি। তিনি আবার তার নোংরা কালো রাজনীতি শুরু করেছেন 2026 সালে। যখন এই প্রতিবেদন করছি তখন শক্তিমান ঘোষ গোয়ায় হকার কনফারেন্সে। গতকালই প্রশ্ন করেছিলাম তাকে, আপনি কি আসবেন, রাষ্ট্রিক্সের সামনাসামনি বসবেন, ধ্রুব সত্য কথা বলবেন? তিনি রাজি হননি, বলেছেন পরে কোনো এক সময় ফিরে এলে। আর কত পরে, আর কবে? 3 দশক ধরে আম জনতার অধিকার, আমার আপনার অধিকার এই নোংরা রাজনীতির ভণ্ডামির আড়ালে খর্ব হয়েছে। 3 দশক ধরে আমি আপনি একটাই দাবি করে এসেছি, আমাদের ফুটপাতগুলো আমাদের ফিরিয়ে দাও, যাতে আমরা হাঁটতে পারি। বলিনি পুরো ফুটপাত থেকে সরে যাওয়ার কথা, বলেছি ফুটপাতে তোমরা ব্যবসা করবে করো, ফুটপাতের 2/3 জায়গাটা ছেড়ে রাখো, যাতে আমরা হাঁটতে পারি। কিন্তু না, দাদাগিরি, দখলদারি, গাজোয়ারি, গোটা ফুটপাত নিয়ে ব্যবসা, বেআইনি ব্যবসা। আর এই বেআইনি ব্যবসা আমরা বলছি না, বলছে দেশের মহামান্য হাইকোর্ট, দেশের মহামান্য সুপ্রিম কোর্ট। তারপরেও কোন সাহসে আমার আপনার ফুটপাতগুলো দখলদারদের হাতে থাকে বলুন তো? আইন নেই এটা ভুল, আইন আছে, এবং সেই আইনে হকারদের দেখা হচ্ছে না এটাও ভুল। হকারদের দেখা হচ্ছে, তাদের পুনর্বাসনের জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিতকরণ করা দেওয়া হয়েছিল, বামেরাই করেছিল, কিন্তু হকাররা সেই পুনর্বাসনের জায়গায় যাননি। হকাররা আবার ফিরে এসেছিল রাস্তার ফুটপাতেই, রাস্তার মোড়ে, যেখানে আমার আপনার হাঁটার কথা। আর যে শেডগুলো হকারদের পুনর্বাসনের জন্য বানিয়ে দেওয়া হয়েছিল, সেগুলোর কি হয়েছিল জানেন? সেই শেডগুলোকে হকাররা ভাড়া দিয়ে দিয়েছিল অন্যান্য ব্যক্তিদের থাকার জন্য।
একটা অবৈধ প্যারালাল ইকোনমি চলছে, যেটা পুরোটাই একজন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরা রাজনীতির ফল। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরা, ভিত্তিহীন, আদর্শহীন রাজনীতি আজ বাংলাকে শেষ করেছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরা, আদর্শহীন, ভিত্তিহীন, রাস্তার ফুটপাতের রাজনীতি আপনার আমার ফুটপাতকে শেষ করছে, আপনার আমার অধিকারকে খর্ব করছে। এবার আপনি ভাবুন, ফুটপাত দখলমুক্ত করতে বলা সত্যি কি গরিব হকারদের পেটে লাথি মারা, নাকি এক শ্রেণীর রাজনৈতিক নেতাদের ভোট ব্যাংকে টান মারা? তাই তারা এত রেগে যায়, তাই বারবার গর্জে ওঠে, তাই তাদের চেলাচামুন্ডারা ফেসবুকে এসে গালাগালি করে। আপনারাই ভাবুন। যদি মনে হয় আজকে এই ধ্রুব সত্যি কথা বললাম, তাহলে কমেন্ট করে জানান আমাদের। যদি ভালো লেগে থাকে আজকের ধ্রুব সত্য, ছড়িয়ে দিন সবার মধ্যে। আর দেখতে থাকুন রাশটেক্স। আমি ইলমা সৈয়দ। ভালো থাকবেন, ভালো থাকবেন।